রাতের নির্জনতা ভেঙে হঠাৎ গুলির শব্দ, তারপর দীর্ঘশ্বাসের মতো নীরবতা। সীমান্তের ওপার থেকে ফেব্রুয়ারির সকালে ফিরে আসা নিথর দেহ, যেন সময়ের বুকে নতুন আরেকটা কালো দাগ। এবার সেই দেহটার নাম আল আমিন। তার রক্ত চুইয়ে পড়ছে শীতল মাটিতে, যেমন পড়েছিল কিশোরী ফেলানীর। আল আমিনের মা পাগলের মতো ছুটে গেছে সীমান্তের দিকে। কাঁটাতারের ওপারে দাঁড়িয়ে সে চিৎকার করছে, আমার ছেলেকে ফিরিয়ে দাও, ওকে নিয়ে যেতে দাও। কিন্তু জীবন্ত আল আমিন ফিরে আসেনি। এভাবেই কি সীমান্তের বাতাসেই হারিয়ে যাবে আরও বহু মায়ের বুক ফাটা কান্না? এই হত্যার ঘটনার পর ভারতীয় গণমাধ্যমের প্রতিক্রিয়া ছিল চিরচেনা। কোনো প্রকার তদন্ত ছাড়াই নিহত যুবককে চোরাকারবারি বলে আখ্যা দেওয়া হলো। ভারতীয় টিভি চ্যানেলগুলো একরকম নির্দ্বিধায় প্রচার করল যে সীমান্তে অনুপ্রবেশকারী যুবক বিএসএফের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, ফলে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছে। ভারতীয় মিডিয়ার দাবি, সংঘর্ষে বিএসএফের এক সদস্য আহত হয়েছেন এবং বাংলাদেশি যুবককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। কিন্তু বাস্তব চিত্র একেবারে ভিন্ন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিরস্ত্র আল আমিনকে বিনা উস্কানিতেই গুলি করা হয়েছে। বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের পররাষ্ট্রনীতি আগের তুলনায় অনেক বেশি আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। অতীতে সীমান্ত হত্যার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অবস্থান ছিল অনেকটাই নীরব। প্রতিবাদ আসলেও তা ছিল কূটনৈতিক সৌজন্য সীমাবদ্ধ। কিন্তু এবার বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি প্রকাশ্যেই কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। বিজিবির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকী স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা ভারতকে জানিয়ে দিয়েছি সীমান্ত হত্যার মতো ঘটনা একদমই বরদাস্ত করা হবে না। এটি চলতে থাকলে বাংলাদেশও কঠোর প্রতিক্রিয়া দেখাবে। এমনকি বিজিবি স্পষ্টত জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে যদি সীমান্ত হত্যা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশও পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। বিজিবির ভাষায়, ভারতের নাগরিকরা প্রায়ই বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন, আমাদের বাহিনী তাদের আটক করে আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠায়। কিন্তু যদি বিএসএফের নীতি পরিবর্তন না হয় তাহলে ভবিষ্যতে এসব অনুপ্রবেশকারীদের ফেরত দেওয়ার নীতিও পর্যালোচনা করা হতে পারে। সীমান্ত হত্যা যদি থামানো না হয় তাহলে আগামী দিনে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত উত্তেজনা আরও বাড়তে পারে। বিশ্লেষকদের মতে, বিএসএফ যদি একই মনোভাব বজায় রাখে তাহলে বিজিবিও বাধ্য হবে আরও কঠোর অবস্থান নিতে। এমনটা হলে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বিজিবি এবার আর শুধু প্রতিবাদ করছে না, সরাসরি কঠোর বার্তা দিচ্ছে। এই পরিবর্তন কেবল সরকারের মধ্যে নয়, পুরো জনগণের মধ্যে হয়েছে। সীমান্ত হত্যার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আগের চেয়ে অনেক বেশি ক্ষুব্ধ। তারা চাইছে বাংলাদেশ এবার কঠোর পদক্ষেপ নিক। কোনো দেশের সেনা বা সীমান্তরক্ষীর মনোবল দ্বিগুণ হয়ে যায় যদি তার জনগণ তাদের পাশে থাকে। এবার সেই সময় এসেছে। বাংলাদেশ একদিকে কূটনৈতিকভাবে ভারতকে চাপে ফেলবে, অন্যদিকে সীমান্তে প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে। হয়তো এটাই সমাধান। যুদ্ধ কেউ চায় না, কিন্তু আত্মরক্ষা করাও অপরিহার্য। সীমান্তের ওপারে তখনও গভীর রাত। ভারতীয় সেনা ক্যাম্পের মধ্যে আলো জ্বলছে। এক সিনিয়র কর্মকর্তা ফোন দেখতে দেখতে দ্রুত পায়চারি করছেন। মোবাইল স্ক্রিনে বিজিবি প্রধানের বক্তব্য ভাসছে, বাংলাদেশ পরের বার সমুচিত জবাব দেবে। এদিকে ভারতে পড়ে আছে আল আমিনের নিথর দেহ। বিজিবির পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে মরদেহ ফেরত দেওয়ার জন্য, কিন্তু বিএসএফ যেন শুনছেই না। 22 ঘণ্টা পর আলোচনার শেষে অবশেষে বিএসএফ লাশ ফেরত দেয়। সীমান্তের ওপারে একটা বটগাছের নিচে বসে আছে আল আমিনের মা। তার কোল খালি। দূরে কোথাও দুটো পাখি ডেকে উঠল। বাতাস বয়ে নিয়ে গেল সেই ডাক সীমান্তের ওপারে, ফেলানী আর আল আমিনের কান্নার মতো।